আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পদার্থের অবস্থার পরিবর্তন। এটি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তাপমাত্রা ও তাপের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মনে রাখবা, এই টপিকটি পূর্ববর্তী সিলেবাসে বা পূর্ববর্তী বই অনুসারে এটি রসায়নের দ্বিতীয় অধ্যায়ে ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাপারটা তোমরা একটু খুব সহজে বুঝবার চেষ্টা করবা। আমি চেষ্টা করব তোমাদের একেবারে সর্বোচ্চ সহজ ভাবে যেভাবে বোঝানো যায়। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো যদি বিষয়টি বুঝতে চাও। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখো বন্ধুরা, আজকে এই যে পদার্থের অবস্থার পরিবর্তন, এটি আমাদের এই অধ্যায়ের 11তম পর্ব। মনে রাখবা, ইতোমধ্যে এই অধ্যায়ের আমাদের 10টি পর্ব আপলোড করা হয়েছে এবং 1 নম্বর অধ্যায় সম্পূর্ণ আপলোড করা হয়েছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে। সেগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমরা একটু আলোচনা করি যে পদার্থের অবস্থার পরিবর্তন। এই যে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটা গ্রাফ অঙ্কন করতে হবে এবং গ্রাফের সাহায্যে আমরা খুব সহজেই ব্যাপারটা বুঝে যাব। দেখো, আমি একটা গ্রাফ অঙ্কন করতেছি। ধরে নিলাম যে গ্রাফের এক্স অক্ষ হচ্ছে এটি এবং গ্রাফের ওয়াই অক্ষ হচ্ছে এটি। দেখো বন্ধুরা, এক্স অক্ষ বরাবর আমি লিখে দিলাম যে এক্স, এটা হচ্ছে ও, ধরে নিলাম এটা ওয়াই। আচ্ছা, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলতেছি বন্ধুরা? 0 0 বিন্দু। এই বিন্দুটা হচ্ছে কি 0 0 বিন্দু। এখন একটু খেয়াল করো তো ব্যাপারটা কেমন। মনে রাখবা, কোনো একটি কঠিন পদার্থকে আগে একটু বাস্তবিক উদাহরণ দেই, তাহলে সহজে বুঝে যাবা। দেখো, কোনো একটি কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয়, ব্যাপারটা সহজে বুঝবার জন্য আমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম বরফ। বরফকে যদি তাপ প্রয়োগ করা হয় বা ঠান্ডাতে রেখে মানে বাহিরে রেখে দেওয়া হয়, তাহলে দেখবা বরফটা কিন্তু গলতে শুরু করে দেয়। একটা জিনিস কি কখনো খেয়াল করছো? বরফ যখন গলতে শুরু করে দেয় তখন কিন্তু সম্পূর্ণ বরফটা একসঙ্গে গলে পানি হয় না। দেখবা, যখন গলতে শুরু করে দেয় তখন কিছু অংশ বরফও থাকে, আবার কিছু অংশ পানিও থাকে। ধীরে ধীরে বরফটা গলে ক্ষয় হয়, ধীরে ধীরে পানির পরিমাণটা বেড়ে যায়। মনে রাখবা, আবার ওই পানিকে যদি আমরা বাষ্প করি, একটু জিনিস চিন্তা করে দেখো, ওই পানিকে যখন আমরা বাষ্প করব, তাপমাত্রা বাড়াবো, তখন দেখবে যে তাপমাত্রায় পানিটা বাষ্প হতে শুরু করবে, সম্পূর্ণ পানিটা কিন্তু একসঙ্গে বাষ্প হয়ে যায় না। যখন পানিটা বাষ্প হতে শুরু করে তখন দেখবা বাষ্প হচ্ছে কিন্তু নিচে পানিও আছে, অর্থাৎ পানিটা ধীরে ধীরে বাষ্প হচ্ছে কিন্তু পানিটাও থাকে, অর্থাৎ পানি ধীরে ধীরে কমে থাকে, বাষ্প ধীরে ধীরে বাড়তে থাকে। এই ব্যাপারটা আজকে আমরা একটু গ্রাফের সাহায্যে বুঝবার চেষ্টা করব। দেখো গ্রাফটি কেমন হবে। প্রথমত ধরে নিলাম যে একটি কঠিন পদার্থকে আমরা কি ধরে নিচ্ছি? একটি কঠিন পদার্থ। কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয়, আচ্ছা আমি ধরে নিলাম বরফ, তাহলে এই জায়গাতে আমার তাপমাত্রা দিলাম হচ্ছে 0 ডিগ্রি। এই জায়গাতে আমরা তাপমাত্রা দিলাম হচ্ছে 0 ডিগ্রি, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। একটু খেয়াল করো তো, বরফকে আমি তাপমাত্রা বাড়িয়ে যখন 0 ডিগ্রিতে নিয়ে আসবো তখন কিন্তু বরফটা গলতে শুরু করবে। মনে রাখবা, বরফ যখন গলতে শুরু করে তখন কিন্তু সম্পূর্ণ বরফটা গলে পানি না হওয়া পর্যন্ত বা তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। যদি আমি তাপ দেই, অর্থাৎ একটা বরফ একটা পাত্রে নিয়ে যদি আমি তাপ দেই, যে তাপমাত্রায় বরফটা গলতে শুরু করবে, যখন গলতে শুরু করবে তখন থেকে সম্পূর্ণ বরফটা গলে তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। মনে রাখবা, এই তাপমাত্রাটাকে বলা হয় সুপ্ত তাপ। আমি আগে অঙ্কন করি। ধরে নিলাম যে এই পর্যন্ত চলে আসলো। তাহলে দেখো তো বন্ধুরা, এই জায়গাতে আমি ধরে নিলাম যে এটা এ বিন্দু, যে বরফটি এ বিন্দুতে এসে গলতে শুরু করলো। এখন এই যে এ বিন্দুতে এসে গলতে শুরু করার পরে সম্পূর্ণ বরফটা কিন্তু একবারে গলে যায় না, কিছুটা বরফও থাকে, কিছুটা পানিও থাকে। তাহলে দেখো তো, আমরা এটাকে লিখতে পারি না কঠিন প্লাস তরল? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? যে কঠিন প্লাস তরল, অর্থাৎ এখানে কিছু কঠিনও থাকবে, কিছুটা তরলও থাকবে। এরপর ধরে নিলাম যে বি বিন্দুতে এসে সম্পূর্ণ বরফগুলো তরলে পরিণত হয়ে গেছে। মনে রাখবা, যখন সম্পূর্ণ বরফগুলো তরলে পরিণত হয়ে যাবে তখন আবার তাপমাত্রা কি থাকবে? বাড়তে থাকবে। ধরে নিলাম, আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস।
আচ্ছা, ধরে নিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে বরফগুলো ওই পানিটা বাষ্প হতে শুরু করেছে। আবারও একটু আগে বললাম যে বাষ্প হতে শুরু করলে সম্পূর্ণ পানিটা কিন্তু একবারে বাষ্প হয় না, কিছু পানিও থেকে যায়, কিছু বাষ্পও থেকে যায়। তাহলে দেখো তো, আমরা শুধুমাত্র এই অবস্থাটাকে লিখতে পারি না তরল, কারণ এই জায়গাটা শুধুমাত্র তরল ছিল, এই বিন্দুতে এসে বাষ্প হতে শুরু করছে। এখন সম্পূর্ণটা বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা আবারও স্থির থাকবে। তাহলে এটি কি? তরল প্লাস বাষ্প। এটি হচ্ছে তরল প্লাস বাষ্প। ধরে নিলাম যে এই বিন্দুতে এসে বা ডি বিন্দুতে এসে সম্পূর্ণটা বাষ্প হয়ে গেছে, তখন আবারও তাপমাত্রা বাড়তে থাকবে, তখন আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। ধরে নিলাম এটি ই বিন্দু, ধরে নিলাম এটি হচ্ছে ই বিন্দু। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। তাহলে আমরা কি পেলাম? এই যে এ বিন্দুতে এসে বরফ গলতে শুরু করলো, যখন বরফটা গলতে শুরু করবে তখন থেকে তাপমাত্রা আমি যতই দেই না কেন, তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। মনে রাখবা, এই দিক বরাবর হচ্ছে সময়, এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি বন্ধুরা? তাপমাত্রা। তাহলে দেখো তো, এই যে উপরের দিকে যাওয়ার অর্থ কি? সময়ও বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে। কিন্তু সোজা আনুভূমিক বরাবর যাওয়ার অর্থটা কি? শুধু সময় বাড়তেছে, তাপমাত্রা স্থির আছে। মনে রাখবা, যখন এই বিন্দুতে এসে বরফটা গলতে শুরু করে দেয় তখন কিন্তু আর তাপমাত্রা বাড়বে না। কেন বাড়বে না? এই তাপমাত্রাটাকে বলা হয় সুপ্ত তাপ। কেন বাড়বে না? তার কারণ হচ্ছে এই যে এখানে এসে অবস্থার পরিবর্তন হতে শুরু করে, অর্থাৎ এইদিকে ছিল কঠিন অবস্থা, এখানে শুরু করে দেয় তরল অবস্থা হতে। মনে রাখবা, এই যে এই থাকা অবস্থায়, অর্থাৎ এ থেকে বি জায়গাতে থাকা অবস্থায় যে পরিমাণ তাপমাত্রা দেওয়া হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় সুপ্ত তাপ, লুকায়িত তাপ। অর্থাৎ আমি তাপ দিছি কিন্তু তাপমাত্রা বাড়েনি, কারণ হচ্ছে এই তাপটা আমার লুকায়িত অবস্থায় ছিল। তাহলে সুপ্ত তাপ কাকে বলে? মনে রাখবা, যে তাপমাত্রায়, তোমরা নোট করে নিতে পারো, যে তাপমাত্রায় তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে বা তাপমাত্রা স্থির থেকে পদার্থের অবস্থার পরিবর্তন করে, সেই তাপমাত্রাকে বলবো হলো সুপ্ত তাপ। অর্থাৎ আমি ধরে নাও এই জায়গাতে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমি 100 ডিগ্রি দিচ্ছি কিন্তু তাপমাত্রা বাড়েনি, তার মানে আমার সুপ্ত তাপ কত? 100। বুঝাইতে পারছি? মনে রাখবা, এই যে সোজা অবস্থাগুলোকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এই বিন্দুতে এসে কঠিন বা বরফটি গলতে শুরু করলো, সম্পূর্ণ বরফটি গলে তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়বে না, আর এটাকেই বলা হয় সুপ্ত তাপ। তাহলে এই জায়গাতে আমরা কঠিনও পাবো, তরল পাবো। ধরে নিলাম বি বিন্দুতে এসে সম্পূর্ণটা তরল হয়ে গেছে, তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ এটাকেই শুধুমাত্র তরল অবস্থা। ধরে নিলাম সি বিন্দুতে এসে ফুটতে শুরু করেছে, বাষ্প হতে শুরু করেছে। এখন বাষ্প হতে শুরু করলে সম্পূর্ণটা কিন্তু একবারে বাষ্প হয় না, কিছু বাষ্প থাকে, কিছু তরলও থাকে। এই জন্য আমি এখানে কি লিখলাম? যে তরল প্লাস বাষ্প। ধরে নিলাম ডি বিন্দুতে এসে সম্পূর্ণ পদার্থটি বাষ্প হয়ে গেছে, তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে। তার মানে এই অবস্থাটা কি বন্ধুরা? শুধুমাত্র বাষ্প। আচ্ছা, তাহলে এই গ্রাফটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। মনে রাখবা, এটাকে বলা হয় দশা পরিবর্তন। এই যে যেটা আনুভূমিক বরাবর থাকবে এটাকে বলা হয় দশা পরিবর্তন। তাহলে এই গ্রাফে দশা পরিবর্তন কয়বার হয়েছে? 2বার। ক্লিয়ার? এখন দেখো, এটাকে আমরা একটু উল্টো ভাবে মনে রাখতে পারি, যে এই যে আবার তাপমাত্রা কমিয়ে কমিয়ে তখন গ্রাফটা হবে অনেকটা এরকম, যে প্রথমত তাপমাত্রা কমবে, তারপরে এসে আর কমবে না, তারপরে আবার কমবে, তারপরে এসে আর কমবে না, তারপরে এরকমটা আবার কি কমতে শুরু করে দিবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম। যদি কমানোর ক্ষেত্রে, তো কমানোর ক্ষেত্রে তোমাদের বইয়ে দেওয়া নাই, এই জন্য আমি এটা নিয়ে খুব একটা আলোচনা করলাম না। তো বন্ধুরা, তোমাদের বইয়ে একটি অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। এটি হচ্ছে যে বরফ গলনের সুপ্ত তাপ 33,600 জুল পার কেজি হলে গলনাঙ্ক তাপমাত্রায় থাকা 3 কেজি বরফ গলিয়ে 300 কেলভিন তাপমাত্রার পানি পেতে কি পরিমাণ তাপ প্রয়োজন? দেখো, আমরা একটু আগে যে সুপ্ত তাপের ব্যাপারটা বললাম, এখানে কিন্তু সুপ্ত তাপটাই দেওয়া আছে। কার ক্ষেত্রে? বরফ গলনের সুপ্ত তাপ। মনে রাখবা, কোনো কিছু বরফ গলনের সুপ্ত তাপের জন্য প্রয়োজনীয় তাপের মানটা বের করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে। ব্যাপারটা কেমন? ধরে নিলাম এম ভরের কোনো বস্তুর জন্য যদি সুপ্ত তাপের মানটা এল ধরে নেওয়া হয়, ধরে নিলাম যে এম ভরের কোনো বস্তুর জন্য সুপ্ত তাপ, এম ভরের কোনো বস্তুর সুপ্ত তাপ হচ্ছে এল, তাহলে ওই বস্তুর জন্য প্রয়োজনীয় তাপমাত্রা, অর্থাৎ ওই বস্তু তোমার হচ্ছে বলতে প্রয়োজনীয় তাপমাত্রা হবে হচ্ছে কিউ। মনে রাখবা, সেই ক্ষেত্রে আমাদের সূত্র পাবো হচ্ছে কিউ ইকুয়াল এম এল।
এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা এখন দেখো অঙ্কটা সমাধান করতে পারবো কিভাবে, একটু চিন্তা করো। আমাদের এখানে দেখো ভর দেওয়া আছে কয় কেজি, 3 কেজি। তাহলে দেখো তো আমাদের এম এর মান আমরা কত পেলাম, হচ্ছে 3 কেজি। এম এর মান পেলাম 3 কেজি এবং সুপ্ত তাপের মানটা দেওয়া আছে 33,600। আমি তোমাদের বললাম সুপ্ত তাপটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দ্বারা। এখানে ছিল হচ্ছে কত, 33,600 জুল, জুল পার কেজি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে বরফ গলনের জন্য আমার কি পরিমাণ তাপের প্রয়োজন। আমরা আগে বরফ গলনের জন্য তাপের পরিমাণ বের করি, যে বরফ গলতে গেলে কি পরিমাণ তাপ লাগবে সেটা বের করার জন্য আমি তোমাদের সূত্রটা কি বললাম, যদি সুপ্ত তাপ দেওয়া থাকে তাহলে কিউ ইকুয়াল এম এল। মনে রাখবা এম এর মান দেওয়া আছে 3 ইন্টু এল এর মান তাহলে কত পেলাম, 33,600। আচ্ছা, আমরা যদি এই দুটো গুণ করে নেই তাহলে দেখি আমরা মানটা কত পাই। দেখো বন্ধুরা, আমরা মানটি পেলাম হচ্ছে 100,100,800। আচ্ছা, এটা যেহেতু তাপ তার মানে কি এত জুল। আচ্ছা খেয়াল করো, আমরা পেলাম হচ্ছে যে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপের মান হচ্ছে 100,800 জুল। এটি পেলাম আমরা বরফ গলনের প্রয়োজনীয় তাপ। এখন খেয়াল করো তো, আমরা জানি যে 273 কেলভিন তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফ সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে। তাহলে দেখো যে 273 কেলভিন তাপমাত্রার পানিকে আমরা পানির স্বাভাবিক তাপমাত্রা ধরে নেই কত, 0 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু পানি স্বাভাবিক অবস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, কেলভিন স্কেলে 273। এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, আমাদের প্রথম ক্লাসটি পড়লেই তোমরা নিশ্চয়ই এটা বুঝে যাবে। তাহলে আমরা পেলাম যে পানির স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন। তাহলে 273 কেলভিন তাপমাত্রার কি পানি যদি আমরা তাপমাত্রা 300 কেলভিন করতে চাই, তাহলে দেখো তো আমাদের পূর্বের তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন এবং পরের তাপমাত্রা হচ্ছে কত বন্ধুরা, 300 কেলভিন। তাহলে এটাকে আমরা ধরে নিলাম T1, এটাকে ধরে নিলাম আমরা কি T2। তাহলে দেখো T1 এর মান পেলাম হচ্ছে 273 কেলভিন এবং T2 এর মান পেলাম হচ্ছে 300 কেলভিন। এখন আমরা এখান থেকে আবারও কি করব, যে এখানে বলছে যে পানির জন্য কি পরিমাণ তাপ প্রয়োজন, তাহলে ওই যে তাপমাত্রা বাড়িয়ে অর্থাৎ 273 থেকে তাপমাত্রা বাড়িয়ে 300 কেলভিন করতে আমাদের প্রয়োজনীয় তাপ, তো প্রয়োজনীয় তাপের সূত্র কি ছিল, একটা সূত্র আছে, এটা আমার পূর্ববর্তী ক্লাসগুলো করলে তোমরা খুব সহজে বুঝে যাবে যে তাপমাত্রা পরিবর্তনে কোনো বস্তুর প্রয়োজনীয় তাপ আমরা ধরে নেই কি কিউ, কিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এম এস ডেল্টা থিটা। আর ডেল্টা থিটা মানে কি তোমাদের বলেছিলাম আমি, যে T2 মাইনাস T1, যে এম এস ইন্টু T2 মাইনাস T1, এটি হচ্ছে আমাদের কোনো তাপমাত্রা বাড়িয়ে অর্থাৎ আদি তাপমাত্রা থেকে পরবর্তী তাপমাত্রায় গেলে প্রয়োজনীয় তাপের মান। আচ্ছা, এখানে এমটা হলো বস্তুর ভর, এখানে এসটা হলো আপেক্ষিক তাপ। মনে রাখবা এসটা হলো আপেক্ষিক তাপ। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে পানির আপেক্ষিক তাপ কত। মনে রাখবা যে বরফের আপেক্ষিক তাপ হলো, বরফের আপেক্ষিক তাপ হলো 2100, বরফের আপেক্ষিক তাপ হলো 2100 আর পানির আপেক্ষিক তাপ হলো 4200। পানির আপেক্ষিক তাপ কত বন্ধুরা, 4200। আচ্ছা, এই যে দুইটা মান একটু মনে রাখবা, আমরা এখানে যেহেতু পানির ক্ষেত্রে করতেছি তাহলে আমরা সরাসরি পানির মানটা ব্যবহার করব। তাহলে দেখো আমাদের এম এর মান হচ্ছে 3 ইন্টু এস এর মান হচ্ছে 4200 ইন্টু এখানে তাপমাত্রা 300 মাইনাস 273। দেখো আমরা এই যে সম্পূর্ণ হিসাবটা একটু ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা ক্যালকুলেটরে করে নিবে। দেখো বন্ধুরা, আমরা সম্পূর্ণ হিসাব করে মানটা পেলাম হচ্ছে 340,200। আচ্ছা, এত জুল আমরা মানটা পেয়ে গেলাম। এবার দেখো তো আমাদের বলছিল অঙ্কেটাতে কি, যে বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 33,600 জুল পার কেজি হলে গলনাঙ্ক তাপমাত্রায় থাকা 3 কেজি বরফ গলিয়ে 300 কেলভিন তাপমাত্রার পানিতে কি পরিমাণ তাপ প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় তাপের মানটা শুধুমাত্র বের করতে বলছে। তাহলে দেখো তো আমাদের প্রয়োজনীয় তাপটা আমরা কিভাবে বের করব, আমাদের শুধুমাত্র বরফ গলনের তাপমাত্রা হচ্ছে 100,800 জুল, এটা বরফ গলনের তাপমাত্রা। আর আমাদের প্রয়োজনীয় তাপ অর্থাৎ তাপমাত্রা বাড়াতে এই যে 273 থেকে 300 কেলভিন করতে প্রয়োজনীয় তাপ হলো 340,200 এত জুল তাপ। তাহলে খেয়াল করো তো, বরফ গলতে সুপ্ত তাপ হলো এত আর আমাদের তাপমাত্রা বাড়াতে আমাদের তাপ লাগবে এত, তাহলে দুইটা যোগ করলে আমাদের প্রয়োজনীয় তাপ পেয়ে যাব না।
আচ্ছা, এটাকে যদি আমরা Q1 ধরে নেই, এটাকে যদি আমরা Q2 ধরে নেই, তাহলে আমাদের মোটটাকে যদি শুধুমাত্র কিউ ধরে নিই, তাহলে কিউ ইকুয়াল আমরা লিখতে পারি না যে Q1 প্লাস কি Q2। তাহলে Q1 এর মানটা আমাদের কত, 100,800 যোগ Q2 এর মানটা কত, 340,200। আচ্ছা, আমাদের সম্পূর্ণ যোগফলটা আবার আমরা ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা একটা ক্যালকুলেটরে হিসাব করে নিবে। দেখো বন্ধুরা, আমাদের সর্বমোট মানটা পেলাম হচ্ছে 441,000। তাহলে এত জুল, মনে রাখবা এটি হচ্ছে আমাদের উত্তর বা কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা পেলাম কত, যে 441,000 জুল, এটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ। দেখো ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। প্রথমত আমরা সুপ্ত তাপ বের করে নিলাম, যে বরফ গলনের জন্য সুপ্ত তাপের মানটা কত, বরফ গলতে কি পরিমাণ তাপমাত্রা দরকার, সুপ্ত তাপটা এটা বের করে নিলাম। আর তাপমাত্রা বাড়াতে, অর্থাৎ এই যে 273 থেকে 300 কেলভিন করতে, এখন 273টা আমরা কোথায় পেলাম, মনে রাখবা আমরা জানি যে পানি সাধারণত 0°C তাপমাত্রায় থাকে, যার কারণে 0°C মানে কত, 273 কেলভিন, এটা আমাদের মুখস্থ মান ব্যবহার করলাম। যে এই যে তাপমাত্রা বাড়াতে, অর্থাৎ 27 কেলভিন পেলাম আমরা এখানে, 27 কেলভিন বাড়াইতে গেলে আমাদের কতটুকু তাপমাত্রা লাগবে, তার জন্য আমাদের এস এর মান জানতে হতো। এস এর মানটা আমাদের মুখস্থ, এই মানগুলো মনে রাখবা, যে বরফ গলনের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। এই জিনিসগুলো একটু মনে রাখলে সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে আমাদের সর্বমোট অঙ্কটি তোমরা বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও। তবে যদি তোমাদের কাছে অঙ্কটি বুঝে থাকো বা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।